উপর একটা বিশ্বাস আসবে আপনার অডিয়েন্সদের বলেন বা আপনার অথরিটির বলেন বা আপনার ম্যানেজমেন্টের বলেন। তো আমরা সরাসরি কান্ট কখনো ইউজ করব না, কখনো বলতে কি বিশেষ করে আমাদের ওয়ার্কিং প্লেসে এটা করা যাবে না। কান্ট, আই কান্ট ডু ইট, আই কান্ট, আমি এটা করতে পারবো না, আমি এটা পারি না, এরকম বলা যাবে না। তারপর ইরেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন। আপনি যদি কাউকে সরাসরি বলেন যে আপনি একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, তো বিষয়টা আসলে নেগেটিভলি শোনায়। ঠিক আছে? তো আপনাকে যদি আপনার বাবা মাও অনেক সময় বলে যে দায়িত্ব জ্ঞানহীন, তখন বিষয়টা খারাপই লাগে। তো এই শব্দটা বলা যাবে না। তারপরে নো, নো হচ্ছে এই, ভালো করে শুনবেন, এটা অনেক পরীক্ষাতে আসছে। নো ইজ দ্য মাদার অফ অল নেগেটিভ ওয়ার্ডস। নো হচ্ছে কি সকল নেগেটিভ ওয়ার্ডস এর মা বলা হয়। তো অনেক পরীক্ষাতে আসছে হুইচ ইজ দ্য মাদার অফ অল নেগেটিভ ওয়ার্ডস, এমসিকিউ আসছে। তো এটা এমসিকিউ আসতে পারে, বা আপনাকে লিখতে বললো যে রাইট ডাউন দ্য মাদার অফ অল নেগেটিভ ওয়ার্ডস, সব ধরনের নেগেটিভ ওয়ার্ডস এর মা কোনটা সেটা লিখুন। তারপর ব্যাড, খারাপ, ইউ আর ব্যাড বয়, এটা আমরা কখনো বলবো না। ব্যাড মানে যেটা খারাপ, খারাপই শোনাবে। এটা হচ্ছে কমন টাইপ অফ নেগেটিভ ওয়ার্ড। তো এখানে আরো অনেক কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন ফেলিয়ার, অ্যাসাম্ড, হেট, উইয়ার্ড, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডোন্ট, শাই, রং, লেজি, ম্যাড, বোরিং, আগলি, নেভার, ইউজলেস। তো এই নেগেটিভ ওয়ার্ড গুলা আপনাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো নেগেটিভ। আমি এখানে 18-20টার মতো দিয়ে রাখছি, এগুলোই পড়লেই হবে, এর বাইরে পড়ার দরকার নাই। আরো অনেক নেগেটিভ ওয়ার্ড আছে, আপনাদের জাস্ট একটা যাতে ধারণা থাকে এই বিষয়ে, যদি আসে এটা যাতে মিস না হয়ে যায়। তো এই চ্যাপ্টার এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা অ্যাবাউট নেগেটিভ ওয়ার্ডস। তো এটা নিয়ে তার কোনো প্রশ্ন থাকার কথা না, যদি থাকে তো করতে পারেন। হ্যাঁ, আমরা আছি কয়জন এখানে আজকে, খুব অ্যাটেন্ডেন্স কম, এটা আসলে খুব একটা বাজে একটা বিষয়। আচ্ছা, আমরা অনেকে জয়েন করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো যারা পরে আসছেন তারা কি বিষয়টা বুঝতে পারছেন? স্যার সংক্ষেপে একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি একবার ব্রিফ করে দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কিছু কিছু হিডেন নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ মিন্স নো, নাথিং, এগুলোই শুধু না, আরো কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে যেগুলো আমাদের কমিউনিকেশনটাকে নষ্ট করে দেয়, আমাদের ভাবমূর্তিতে নষ্ট করে দেয়, বাজেভাবে ইম্প্যাক্ট করে যে কোনো কমিউনিকেশনে। তো এই নেগেটিভ ওয়ার্ড গুলা এখানে 18-20টার মতো নেগেটিভ ওয়ার্ড আছে। তো আপনারা এই ওয়ার্ড গুলো একটু মুখস্থ রাখবেন বা জেনে রাখবেন। আর নেগেটিভ ওয়ার্ড এই কারণেই বলা হয়, যদি সংক্ষেপে একটা বলি, এখানে একটা দেওয়া আছে দেখেন 4 নম্বরে ব্যাড। আপনাকে সরাসরি বলা হলো যে ইউ আর এ ব্যাড পারসন, বিষয়টা কিন্তু খারাপ লাগবে বা হার্ট করবে। কিন্তু যখন বলা হবে ইউ আর নট মাচ গুড, অতটা কিন্তু খারাপ লাগবে না। তো এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে ইউফেমিজম। ইংলিশে বলা হয় এটাকে ইউফেমিজম, অর্থাৎ নেগেটিভ জাতীয় ওয়ার্ড গুলোকে পজিটিভলি প্রকাশ করার ওয়েটাই হচ্ছে ইউফেমিজম। যেমন আমরা যদি বলি যে উম, সে মরে গেছে বা সে মারা গেছে, বিষয়টা একটু হার্টিং হয়। আর যদি আমরা বলি সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, এটা কিন্তু একটু সুন্দর লাগে শুনতে, এবং এডুকেটেড একটা ভাব চলে আসে। তো এটাকে বলা হয় ইউফেমিজম। তো এই নেগেটিভ ওয়ার্ড গুলাকে জানতে হবে, যাতে পরীক্ষা যদি আসে এমসিকিউ আকারে বা ব্রিফ কোশ্চেন আকারে লেখা যায় যে কোনটা নেগেটিভ এবং কোনটা নেগেটিভ নয়। ঠিক আছে? এনি কোয়েশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কি? না স্যার, একটু পিডিএফটা আমাদের সাথে শেয়ার করে দিয়েন। আর গত আচ্ছা, ক্লাসের পিডিএফটা হয়তো বা শেয়ার করেন না, একটু কষ্ট করে শেয়ার করে দিন। হ্যাঁ, আমি গ্রুপে শেয়ার করে দিলে আপনারা নিয়ে নিন। হ্যাঁ,
আচ্ছা, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই তাহলে। তো চ্যাপ্টার 5 হচ্ছে গিভিং ইনস্ট্রাকশন পোলাইটলি। হ্যাঁ, তো আপনি কিভাবে আপনার কথার মাধ্যমে কাউকে কনভিন্স করবেন এবং পোলাইটলি ইনস্ট্রাকশন দিবেন। তো অনেক সময় হয় কি, পাওয়ার বা ক্ষমতা হাতে পাওয়ার পরে আমরা সেটা ব্যবহার করি, বা আমরা অনেক আমাদের ভিতর থেকে বিনয়ী ভাবটা চলে যায়, আমরা যা নয় তাই করি, যা নয় তাই বলি, এবং অনেক সময় বাজেভাবে ইনস্ট্রাকশন দেই। তো এই ইনস্ট্রাকশনটা আসলে পোলাইটলি দেওয়া উচিত, যেটাই উম, যেখানেই থাকেন না কেন, যে পজিশনেই থাকেন না কেন। তো আমরা যেহেতু বিজনেস, ইংলিশে ইনস্ট্রাকশন হওয়ার হামেশাই ব্যবহৃত হয়, অর্থাৎ বিজনেস কমিউনিকেশন বলেন, কর্পোরেট ওয়ার্ল্ড বলেন, বা ব্যক্তিগত জীবন বলেন, ইনস্ট্রাকশন দেওয়ার বিষয়টা আসেই। তো যখন আপনি সেটা রুক্ষ বা খারাপ ভাষায় বলবেন, তখন কিন্তু সেটা খুব বাজে হয়ে যাবে। হ্যাঁ, তো কিভাবে আপনি পোলাইটলি ইনস্ট্রাকশন দিতে পারেন এই বিষয়টা আমরা দেখি একটু। আচ্ছা, আস্কিং ইনস্ট্রাকশন। আস্কিং ইনস্ট্রাকশন বিষয়টা হচ্ছে জিজ্ঞাসা করার নির্দেশনা। হাউ ডু ইউ ডু, হাউ ডু আই, এই যে আমরা গত ক্লাসে একটা দেখছিলাম চ্যাপ্টার, কখন কোন ফ্রেজগুলো ইউজ করতে হয়। ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, একটা কিছু বাক্যের মতোই, বাট কয়েকটা শব্দ থাকবে বা ওটার মধ্যে, এবং একটাই অর্থ করবে। তো এই ফ্রেজগুলো আমরা আগে ক্লাসে পড়ে আসছি যে কখন কনফারেন্সে কখন কোন ফ্রেজ ইউজ করতে হয়। তো ইনস্ট্রাকশন চাওয়ার ক্ষেত্রে এই যে এই ফ্রেজগুলো ইউজ করতে হয়। তো এখানে প্রশ্ন কিভাবে হবে তাহলে স্যার? প্রশ্ন এইভাবে হবে যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা কোশ্চেনে থাকতে পারে এমসিকিউ আকারে, যে which phrase is used for asking instruction, কোন ফ্রেজটা ইনস্ট্রাকশন চাওয়ার জন্য বা ইনস্ট্রাকশন জিজ্ঞাসা করার জন্য বলা হয়ে থাকে। তো এটার মধ্যে থেকে একটা দিল আর ভুল দুইটা বা তিনটা দিয়ে দিল। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই ইনস্ট্রাকশন গুলা বা আগের ফ্রেজ, এই ফ্রেজ গুলা একটু নিজের মধ্যে রাখতে হবে বা জানতে হবে। যেমন হাউ ডু ইউ ডু দিস, হাউ ডু আই, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু, আপনি কারো ইনস্ট্রাকশন চাচ্ছেন, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু সামথিং লাইক, এরকম কিছু একটা। হাউ ডু আই গো অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ সাজেস্ট, আপনি কি সাজেস্ট করতেছেন, হাউ ডু ইউ সাজেস্ট আই প্রসিড, আপনার মতে কিরকম ভাবে আগাবো, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ বা প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত। তো এটা এইগুলো বলতে হয় যখন আপনি ইনস্ট্রাকশনটা চাচ্ছেন কারো কাছ থেকে। আচ্ছা, নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে গিভিং ইনস্ট্রাকশন। আপনি কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইজি এবং ইম্পর্টেন্ট। যেমন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এবং কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাহলে আপনাকে কি বলতে হবে? ফার্স্ট ইউ গো টু ইউর অফিস এন্ড চেক দ্য পেপারস, দেন টেক দোজ টু মি, সেগুলো আমার কাছে নিয়ে আসুন। নেক্সট আই উইল সিগনেচার দোজ পেপারস, লাস্টলি ইউ উইল গিভ ইট টু আওয়ার এমডি। এই যে আমি একটা কনভারসেশন ক্রিয়েট করলাম জাস্ট, কি কি দিয়ে? ফার্স্ট, দেন, নেক্সট, লাস্টলি, ফার্স্ট, দেন, নেক্সট, লাস্টলি। তো এগুলো কখন বলা হয়? যখন আপনি কোনো ইনস্ট্রাকশন দিবেন। ক্লিয়ার? বোঝা যায়? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমি যে গত ক্লাসে আপনাদের একটা কথা বলছিলাম যে ওই যে আমি কিছু কিছু ইডিয়ম ফ্রেজ, তারপরে শব্দ দিছিলাম যেগুলো একটু দেখতে বলছিলাম, আপনারা কি কেউ কি দেখছিলেন? অনেস্টলি একটু আমাকে বলেন, কেউ কি দেখছিলেন বা কারো দেখার সময় হয়েছিল, নাকি পিডিএফ ফাইল পান নাই, কোনটা? স্যার আপনি তো মেবি পিডিএফ ফাইলটা আপলোড করেন নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোথাও হয়তো শেয়ার করেন নাই। আচ্ছা, তাহলে আমার প্রথম দায়িত্বটা হচ্ছে এখনই আমি সেই পিডিএফ ফাইলটা আগে আপনাদেরকে পৌঁছে আর দিব। যে আমাদের যে ভিডিও ক্লাস ভিডিও সেটা আপলোড করা হয় নাই। এটা আপলোড করা হয়নি না?
জি স্যার। আচ্ছা, পিডিএফ ফাইলটা আপনি পাঠিয়ে দিচ্ছি, 1 মিনিট সময় দেন আমাকে। তো আমি বলে দিচ্ছি যেন আপনাদেরকে আপনি পাঠিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা, আমি পাঠিয়ে দিছি, আপনাদেরকে আজকের ক্লাসের এবং গত ক্লাসের পিডিএফটা দিয়ে দিবে, হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনস্ট্রাকশন চাওয়া এবং ইনস্ট্রাকশন দেওয়ার যে ফ্রেজগুলো শিখলাম। এখন সিকোয়েন্সিং, পর্যায়ক্রম করা, অর্থাৎ পর্যায়ক্রমিক ধারাটা মেনটেন করার জন্য আপনাকে কি কি ফ্রেজ ইউজ করতে পারেন আপনি। Before you begin, you should do this. The first thing you do is something. I would start by the best place to begin is starting out. After that, the next step is to the next thing you do is once you have done that, then when you finish that, then to begin with. এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরও আপনারা একটু দেখে রাখবেন। আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, যেমন ইনস্ট্রাকশন চাওয়া এবং দেওয়ার বিষয়টা, এবং হিডেন নেগেটিভ ওয়ার্ডস গুলো আপনাদের জানতে হবে। আমি কিন্তু সেটা বলে দিচ্ছি যে কোনটা জানতে হবে বা কোনটা একটু করে দেখলেও হবে, ওইগুলো জানবেন এবং ধারণ করবেন। আর যেগুলো সিকোয়েন্সিং, এই বিষয়গুলো পড়ে নিবেন, কিন্তু খুব বেশি জোর দিয়ে অন্য কিছু বাদ দেওয়ার দরকার নেই যেটা ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, কন্টিনিউইং, এটা ওই সেম, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আপনারা দেখবেন দ্য লাস্ট স্টেপ ইজ দ্য লাস্ট থিং, অর্থাৎ এগুলো খুব কঠিন কিছু নয়। জাস্ট কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ পারদর্শী হয়, সে এমনিতেই এগুলো বুঝে যাবে। আর যদি কারো গ্রামাটিক্যাল নলেজ ভালো থাকে, সে এমনিতেই বুঝে যাবে। আর কেউ যদি ইংলিশ স্পিকিং এ ভালো হয়, তারও সমস্যা হওয়ার কথা নয়। জাস্ট এগুলোই আমরা বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, হয়তো বাংলাতে বলি, সেগুলো জাস্ট ইংলিশে তুলে ধরা, চলমান রাখা কোনো জিনিস। দ্য লাস্ট স্টেপ ইজ দ্য লাস্ট থিং ইউ ডু ইজ ইন দ্য এন্ড, when you have finished, when you are completed all the steps। এই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা স্যার, এখানে কি কোশ্চেন কি এইভাবেই আসবে, মানে এরকম ডট ডট থাকবে, আমাদের মানে এই সেন্টেন্সটাকে ফুল করতে হবে, না, মানে কমপ্লিট করতে হবে? না না না, এটা আসবে না, এরকম ভাবে আসবে না, আমি বলি আপনাকে। আচ্ছা, আমি এই যে এটা দেখেন, গিভিং ইনস্ট্রাকশন, এই চারটা দেখেন, দেখছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনাকে এখানে কোশ্চেন এ বা পার্ট এ তে থাকবে এমসিকিউ বা ব্রিফ কোশ্চেন। তো এমসিকিউ আপনাকে চাওয়া হলো, এমসিকিউ মানে কি, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে অপশন একটা, তিনটা থাকবে কিংবা চারটা থাকবে, একাধিক অপশন থাকবে, সেখান থেকে আপনাকে রাইট অপশনটা বেছে নিতে হবে, এই তো। তো আপনাকে কোশ্চেনে বলা হলো হুইচ ওয়ান ইজ ইউজড ফর গিভিং ইনস্ট্রাকশন, চুজ দ্য রাইট অ্যান্সার। সেখানে অপশনে তিনটা ভুল ভাল জিনিস দিয়ে রাখলো, আর একটা দিয়ে রাখলো নেক্সট। তাহলে এখন রাইট অপশন কোনটা? তাহলে আমরা যেহেতু শিখছি গিভিং ইনস্ট্রাকশনে চারটা জিনিস ব্যবহার করা হয়, ফার্স্ট, দেন, নেক্সট, লাস্টলি। যেহেতু নেক্সট আছে, নেক্সটটা তো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাহলে হুইচ ওয়ান ইজ ইউজড ফর গিভিং ইনস্ট্রাকশন? অপশন সি, নেক্সট। বা অপশন বি তে থাকলে অপশন বি, নেক্সট। এইভাবে আসতে পারে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এগুলো আপনাকে গ্যাপ পূরণ করতে হবে না, এগুলো জাস্ট আমি দিয়ে রাখছি এখানে না, আপনার। আমি ওই ফার্স্ট ইউ দেওয়া আছে, তো আমি ওই জন্য ভাবলাম হয়তো ফার্স্ট দেওয়া থাকবে ইউ, মানে আমার ওই জায়গা থেকে যে কোনো একটা হয়তো না না না, ওখানে সেন্টেন্স মেক করতে হবে আমি আমি। জাস্ট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, আমি তো বাক্য বলে দিচ্ছি যেমন ফার্স্ট ইউ গো টু ইউর অফিস, দেন ইউ টেক দ্য পেপারস, নেক্সট ইউ
come to my house. Lastly, I'll signature and you take the papers to your office. এইভাবে আর কি। আমি জাস্ট ওখানে উদাহরণের জন্য লিখে রাখছি। হ্যাঁ, বিষয়টা মেইন বিষয় হচ্ছে ফার্স্ট, দেন নেক্সট, লাস্টলি। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার 5 এখানে শেষ। তাহলে চ্যাপ্টার 4 এ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ডস, যেগুলো আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করা উচিত। যেমন কাউকে সরাসরি ইরেসপন্সিবল, খারাপ, ক্রেজি, ম্যাড এগুলো বলাটা আসলে সমীচীন নয়, এগুলো মানুষকে হার্ট করে। আমরা তাহলে সেটা কি বলতে পারি? তাহলে সেগুলোর পরিবর্তে আমরা একটা সুন্দর ভাষা ব্যবহার করার মাধ্যমে তাকে বুঝাইতে পারি। ইরেসপন্সিবল, আপনি কাউকে সরাসরি বললেন যে ইউ আর ইরেসপন্সিবল, আপনি দায়িত্ব জ্ঞানহীন। তো তার জায়গায় আমি যদি বলি যে ইউ হ্যাভ টু কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটিস, বিষয়টা কিন্তু একই। তাকে রেসপন্সিবিলিটি সম্পর্কে ওয়ার্ন করা হচ্ছে, কিন্তু ভাষা কিন্তু আলাদা। বোঝা গেছে? বুঝতে পারলেন তো নাকি? জি স্যার। আচ্ছা, কিন্তু গোলাম রব্বানী আছেন আমাদের সাথে, তারপরে রেজাউল করিম সাহেব, সিদ্দিকুর রহমান, সারওয়ার জাহান, রেজাউল করিম আবার আসছে। আচ্ছা, যাই হোক, এত কম অ্যাটেন্ডেন্স কি বলি আপনাদের, আর বলেন 9 জন 8 জনের মতো, তারপরে এক একজনের দিতেছি 2টা করে আইডি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে চ্যাপ্টার 6 এ। দেখা যাচ্ছে তো না চ্যাপ্টার 6? না স্যার। জি যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, চ্যাপ্টার 6 হচ্ছে স্ট্রাকচার, ক্লিন অ্যান্ড কনসাইজ মেসেজ। আমরা প্রথম দিন চ্যাপ্টার 1 এ কি পড়ছিলাম, যে রাইটিং এর জন্য 6টা দিক খেয়াল রাখতে হয়। সেখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে কনসাইজ রাইটিং, অর্থাৎ সংক্ষিপ্তকরণ। আপনি ওই 20 পেজ লিখে কোনো কাজ হবে না যদি না আপনি আপনার মোটিভ, আপনার মেসেজ ক্লিয়ার করতে পারেন। তো কিভাবে স্পষ্ট এবং সংক্ষিপ্ত বার্তা গঠন করা যায় সেই বিষয়ে আমরা জানবো। তো বেসিক্যালি কারো সামনে স্বচ্ছ এবং সংক্ষিপ্ত বার্তা তৈরি করা যায় হচ্ছে 5 ভাবে। অর্থাৎ 5 ভাবে আমরা আমাদের ইংরেজিকে কি করতে পারি, পোলাইট, ইনডিরেক্ট ও ডিপ্লোম্যাটিক করতে পারি। যেমন লিসেন অ্যান্ড বি আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে শুনতেও হবে, বুঝতেও হবে। আপনি শুধু বলে গেলেন বলে গেলেন বলে গেলেন, খালি বুঝাচ্ছেন বুঝাচ্ছেন বুঝাচ্ছেন, তা হবে না। আপনাকে নিজেকেও শুনতে হবে কিছু জিনিস, নিজেকেও বুঝতে হবে কিছু জিনিস। একটা মানুষ কমপ্লিটলি পারফেক্ট হয় না, যেমন সবাই জানি। তো আপনি যেখানেই থাকেন না কেন, যে পজিশনে থাকেন না কেন, আপনার টার্গেট হচ্ছে আপনার কমিউনিকেশনটা ফ্রুটফুল করা। সেই কারণে আপনাকে, আপনি শুধু বলে গেলেন বলে গেলেন তা হবে না। কিন্তু যখন আপনি অন্য একজন লোককে বুঝাবেন যে আপনি তাকে শুনতেছেন এবং খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, সে কিন্তু আপনার ব্যাপারে কেয়ারফুল হবে, সে আপনার ব্যাপারে রেসপন্সিবল হবে, সে আপনাকে ইম্পর্টেন্স দিবে। ঠিক আছে? এটা তো সাধারণলি সাধারণভাবে আমরা কি বলি, মানে আমাদের স্বাভাবিক জীবনে আমরা ইউজ করি না এগুলা জেনারেলি, তো সেইগুলো আর কি। তো আমরা এখানে কি দিয়ে রাখছি, এখানে ইংলিশ এত পড়ার কিছু না, আমি জাস্ট এটাই আপনাদেরকে বুঝাই দিলাম বাংলাতে বলে। ইফ ইউ শো আদার পিপল দ্যাট ইউ আর লিসেনিং টু দেম এন্ড দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেম, দে উইল বি মোর উইলিং টু লিসেন টু ইউ, তারাও আপনাকে শুনতে চাইবে এবং আপনার মতামত স্যার গ্রহণ করবে। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার, আমার দেখতে পাচ্ছি না স্যার। কেউ দেখতে পাচ্ছেন না? স্যার দেখা যাচ্ছে। না স্যার। আচ্ছা, কে দেখতে স্যার আমি পাচ্ছেন দেখতে না? পাচ্ছি। কে দেখতে পাচ্ছেন না বললেন? স্যার সারোয়ার স্যার, আমি সারোয়ার স্যার। আচ্ছা, আপনি একটু কাজ করেন, যেহেতু দেখা যাচ্ছে না, বাকি সবাই দেখতে পাচ্ছে, তাহলে প্রবলেমটা মনে হয় আপনার ওখানেই। কাইন্ডলি একটু আবার ট্রাই করেন, দরকার হলে লিভ নেন, লিভ নিয়ে একটু তাড়াতাড়ি আসেন। তাছাড়া সবাই তো দেখতে পাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? বাকি জি সবাই জি দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওনারা। আচ্ছা, উনি আসুক, ওনাকে আসতে বললাম, উনি একটু আসুক। তো যেটা বলতেছিলাম, শোনা এবং বোঝার যে বিষয়টা, আপনি যখন কাউকে শুনবেন সেও আপনাকে শুনবে, আপনি যখন কাউকে বুঝবেন সেও আপনাকে বোঝার চেষ্টা করবে। এখন কি দেখা যায়? আপনার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনাকেও শুনতে হবে, তারাও শুনবে, আপনাকেও বুঝতে হবে, তারাও বুঝবে, তো আপনার এই অপিনিয়নটাও তারা নিবে। কিন্তু যদি আহ, কোনো স্টেটমেন্ট দিতেই হয় বা কোনো আপনি ওপিনিয়ন দিতেই হয়, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ওই যে কাউকে ইন্টারাপ্ট করার জন্য যে ফ্রেজগুলো ইউজ করতে আমরা আগের চ্যাপ্টারে দেখছি, ইন্টারাপ্টের ক্ষেত্রে কাউকে ইন্টারাপশন করলেন কারো কথায়, সেই ফ্রেজগুলো দিয়ে আপনি আপনার মতামত দিতে পারেন। আচ্ছা, এটা গেল একরকম। এটা কেন ইউজ করতে হয়? আপনার মেসেজটাকে স্পষ্ট এবং কনসাইজ বা সংক্ষিপ্ত করার জন্য। তো কি করতে হবে? স্পষ্ট মেসেজ দেওয়ার জন্য আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে। দেন সেকেন্ডলি যেটা, অ্যাভয়েড নেগেটিভ ওয়ার্ডস। যে নেগেটিভ ওয়ার্ডস গুলো আমরা আগের চ্যাপ্টারে শিখলাম, যেমন দেখেন এখানে কি বলা হয়েছে, আই থিঙ্ক দ্যাটস এ ব্যাড আইডিয়া। এই যে ব্যাডটা কিন্তু আমরা পড়ে আসছি কি নেগেটিভ ওয়ার্ডস, তার বদলে আপনি কি বলতে পারেন? আই ডোন্ট থিঙ্ক দ্যাটস সাচ এ গুড আইডিয়া। বিষয়টা কিন্তু একই, কিন্তু আপনি পজিটিভলি বলে দিলেন। এগুলোই বললাম গত অধ্যায়ে আর কি। তারপরে সে দ্য ম্যাজিক ওয়ার্ড। আচ্ছা, আমরা সবাই জানি যে সরি হচ্ছে একটা ওয়ার্ড যেটা কখন ভুল করলে ব্যবহার করতে হয়, কিন্তু সরি যে কতটা ম্যাজিক্যাল, এটা অনেক ক্ষেত্রে যে কতটা ইম্প্যাক্ট করে, এটা আমরা খুব কম লোকেই জানি। যেমন আপনি কোনো কিছু বুঝতেছেন বা আপনার কাউকে আরো কোনো কিছু বোঝার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু বলতে পারেন, কাউকে জিজ্ঞাসা করতে পারেন এইভাবে যে সরি স্যার, যদি আরেকটু এই বিষয়ে ক্লিয়ার করতে, বা আপনি ভুল করছেন যে সরি স্যার, আমি এই বিষয়টা বুঝতে পারিনি, আর হবে না। বা কারো প্রেমিক প্রেমিকা, কনজুগাল লাইফে হাজবেন্ড ওয়াইফ ভুল ত্রুটি করলে সরি বলার সঙ্গে দেখবেন যে সব ঠিকঠাক মোটামুটি হয়। তো সরিটা হচ্ছে এই যে ম্যাজিক্যাল ওয়ার্ড। তো দিস ওয়ার্ড ক্যান বি ইউজড ইন মেনি ওয়েজ টু ইন্টারাপ্ট। অর্থাৎ আমি যেটা বললাম, এটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু না বুঝলে, কোনো মতামতে এগ্রি না করলে অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। ইট উইল হেল্প টু স্টার্ট স্পিচ মোর কন্টেস্টেবল। আচ্ছা, তো আপনাকে যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ এ হোয়াট ইজ দ্য ম্যাজিক ওয়ার্ড বা ম্যাজিক্যাল ওয়ার্ড, আপনি তখন পারবেন না কোনটা ম্যাজিক্যাল ওয়ার্ড। সরি, সরি হচ্ছে কাইন্ড অফ ম্যাজিক্যাল ওয়ার্ড। আচ্ছা, 4 নাম্বার যেটা, ইউজ লিটল ওয়ার্ডস টু সফটেন ইউর স্টেটমেন্টস। আপনি আপনার বক্তব্যকে পোলাইট, সফট করার জন্য অল্প শব্দ ব্যবহার করা, যেটাকে বলা হয় কনসাইজ, সংক্ষিপ্ত করা। যেমন আপনি বললেন যে আই ডোন্ট লাইক ইট, এটা কিন্তু সরাসরি কি বলা হলো, এই যে ডোন্টটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। যখন আপনি বলবেন আই ডোন্ট রিয়েলি লাইক ইট বা আই এম অ্যাফ্রেড, এইটা বলার মাধ্যমে কিন্তু এই বিষয়টা সফট হয়ে গেল, এই বাক্যটা অনেকটা সফট হয়ে গেল। আচ্ছা, আবার যদি ক্লিয়ার করি, ক্যান আই সে সামথিং, তার চেয়ে আপনি বলতে পারেন যে ক্যান আই জাস্ট সে সামথিং হিয়ার। আপনি বলবেন যে আই ডিডন্ট ক্যাচ দ্যাট, এটা বলাটা একটু নেগেটিভলি বোঝায়। আবার আপনি বলবেন যে সরি আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, সরি আমি বুঝতে পারি না, এটা সফট করবে। বিষয়টা কি, আপনাকে আপনার কথাবার্তাকে সফট করবে, আপনার লিখনি বলেন, আপনার বক্তব্য বলেন, এগুলোকে সফট করে। আচ্ছা, তারপর 5 নাম্বার যেটা আছে, ইউজিং ইউ। ইউ শব্দটা ইউজ করা হচ্ছে টু ডাইরেক্ট, সরাসরি, খুবই সরাসরি, এবং মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো ইউ এর পরিবর্তে আই অথবা আমরা ব্যবহার করবেন। যেমন আপনি একটা গ্রুপ ওয়ার্ক করতেছেন, তো গ্রুপ ওয়ার্কে একটা পার্সন একটা ভুল কাজ করে ফেললো, তা আপনি সেটা যদি সরাসরি বলেন যে ইউ আর ইরেসপন্সিবল, ইউ ক্যান ডু দ্যাট, ইউ আর ইউ হ্যাভ জাস্ট মেসড ইট আপ, আপনি এইসব করে ফেলছেন, তো বিষয়টা তার জন্য খুবই হার্টিং হবে, টু ডাইরেক্ট হয়ে যাবে, অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো যদি আপনি বলে যে আমরা সবাই এখানে ভুল করে ফেলছি,
আমাদের সবার এই বিষয়ে নজর দেওয়া উচিত ছিল, আমাদের সবার এই বিষয় নিয়ে আরো বেশি ফোকাস দিতে হতো, আরো বেশি কনসেন্ট্রেটেড হতে হতো। তো বিষয়টা কিন্তু সবার উপর বর্তাচ্ছে। তো তখন কিন্তু এটা ডিরেক্ট কাউকে হার্ট করতেছে না, ডিরেক্ট কাউকে দায়ী করতেছে না। তো বিষয়টা যতটা আহ, ভালো হবে তার চেয়ে বিষয়টা হচ্ছে সফট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি আরো উদাহরণ দেই, যেমন ইউ ডিডন্ট এক্সপ্লেইন দিস পয়েন্ট। যেমন আমরা অনেক সময় বলি যে আপনি তো আমাকে এটা বোঝান নাই, বা আপনি তো আমাকে এটা বলেন নাই। তার চেয়ে আপনি বলেন যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, আমি এটা বুঝতে পারি নাই, বা আমি এটা আম, শুনতে পারিনি। বিষয়টা আপনি নিজের উপর নেন, আপনি নিজে পোলাইট থাকেন, আপনি নিজে সফট থাকেন। তো মানুষ যত বড় হয়, মানুষ তত বিনয়ী হয়। এটা আমাদের প্রধানমন্ত্রীও, সাবেক প্রধানমন্ত্রীও একটা বক্তব্যে বলছে দেখলাম, এটা অনেক জায়গায় আমিও পড়ছি, যে মানুষ যত বড় হবে তাকে তত বিনয়ী হইতে হবে। তো বিনয়টা আসলে তার কথাবার্তার মাধ্যমে আসে। ঠিক আছে, আমরা মানুষ, আমাদেরও রাগ, মেজাজ, টেম্পার আছে, কাজ করে। তো বিষয়টা আমরা আমাদের কেরিয়ারে, বিষয়টা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, বিষয়টা আমরা আমাদের চাকরি বা কর্মক্ষেত্রে ফলো করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যে 5টা পয়েন্ট পড়লাম, 5টা পয়েন্টটা আবার যদি ব্রিফলি বলি, এই 5টা পয়েন্টটা হচ্ছে কিসের জন্য প্রয়োজন? আপনার একটা ক্লিন এবং কনসাইজ মেসেজ তৈরি করার জন্য, গঠন করার জন্য। সেটা হইতে পারে মৌখিক মেসেজ বা রিটেন মেসেজ। আচ্ছা, তো 5টা ওয়েটা কি কি? লিসেন এন্ড বি আন্ডারস্ট্যান্ডিং, 1। 2 নাম্বার হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ ওয়ার্ডস। 3 নাম্বার হচ্ছে সে দ্য ম্যাজিক ওয়ার্ড। 4 নাম্বার হচ্ছে লিটল ওয়ার্ডস টু সফটেন ইউর স্টেটমেন্টস, অর্থাৎ বক্তব্য নরম করার জন্য কিছু ওয়ার্ড অ্যাড করা বা কিছু ওয়ার্ড, অল্প শব্দ ব্যবহার করা। আচ্ছা, ইউজিং ইউ, অর্থাৎ ইউ এর বদলে আমি অথবা তুমি ব্যবহার, আমি অথবা আমরা ব্যবহার করা। সেই ক্ষেত্রে এটা টু ডিরেক্ট হয়ে যাবে না। আচ্ছা, এগুলোর বেনিফিটটা কি? আমরা যদি বলি যে স্যার এগুলো বেনিফিট কি, 10 বেনিফিটস অফ ক্লিয়ার এন্ড কনসাইজ বিজনেস কমিউনিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, আই রিপিট, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষার খাতায় আসলো যে রাইট 5 বেনিফিটস অফ ক্লিয়ার এন্ড কনসাইজ বিজনেস কমিউনিকেশন। ক্লিয়ার এবং কনসাইজ বিজনেস কমিউনিকেশনের 5টা বেনিফিট লিখুন, বা আসলো 4টা বেনিফিট লিখুন, 10টা বেনিফিট লিখুন। 10টা আসবে না, তারপর আমি 10টা দিয়ে রাখছি। 10টা দিয়ে রাখার কারণ যাতে কম আসলে আমরা পারি, যাতে আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন না হয়। আচ্ছা, এখানে যেমন আছে, যেমন ধরেন বেনিফিটটা কি হয়, রিডিউস দ্য চান্সেস অফ মিস ইন্টারপ্রিটেশন অফ ইউর মেসেজ। আচ্ছা, তাহলে কি এত বড় বড় আমরা মুখস্থ রাখবো? তো আমি আপনাদের চুরি বিদ্যা শিখাবো না। তো আপনি চেষ্টা করবেন যাতে যেটাই আসুক না কেন, 1টা হোক, 2টা হোক, 5টা হোক, আপনি লিখতে পারেন। ঠিক আছে, তো কি কি বেনিফিট আমরা আবার বলি, রিডিউস দ্য চান্সেস অফ মিস ইন্টারপ্রিটেশন অফ ইউর মেসেজ। কি বলতেছে এখানে? এটা কি করে, আপনার ভুল বোঝাবুঝি বা আপনার বক্তব্যের মধ্যে আপনার যে কেউ আপনাকে একটা বিষয় ভুল বুঝতে পারে, এটা কমায় ফেলে, এটা অনেকটা হ্রাস করে, রিডিউস করে। এনশিওর অ্যালাইনমেন্ট অফ এভরিওয়ান ইনভলভ, অর্থাৎ সবার সামগ্রিক সহযোগিতা ইনভলভ করে এই সবাইকে। সেট দ্য প্রিসিডেন্ট ফর অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথ দ্য পিপল ইউ আর ওয়ার্কিং উইথ। এটা কি করে, একটা সাংগঠনিক কাজে বা আপনি যে লোকদের সঙ্গে কাজ করতেছেন তাদের সঙ্গে একটা সখ্যতা, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলে। এবং সেটা কি হয়, when everyone communicates effectively the work will be more organized and efficient, এবং সবাই মিলে কাজ করার যে প্রবণতা বা সবার ফ্রেন্ডলি একটা ওয়ার্কিং প্লেস, এটা গড়ে তোলে, যার কারণে কি হয়, সেই কাজটা বেশি অর্গানাইজড হয় এবং দক্ষ হয়। আচ্ছা, 2টা বেনিফিট। 3 নাম্বার বেনিফিটটা কি, বিল্ড ট্রাস্ট, বিশ্বাস তৈরি করে, স্ট্রেংথেন টিম, টিমকে শক্তিশালী করে, এন্ড ক্রিয়েট এ মোর প্রোডাক্টিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এবং উৎপাদনশীল কর্মপরিবেশ তৈরি করে। ইউর কো ওয়ার্কার্স, আপনার আপনার সহকর্মী বা কলিগ বলেন, বিজনেস পার্টনার বলেন, এমপ্লয়িজ বলেন,
will have more confidence in themselves. যখন এই বিষয়গুলা উপরের 5টা বিষয়টা ফলো করবে তখন তারা কি হবে, তারা তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হবে। এবং কনফিডেন্স কি করে, লিডস টু হায়ার কোয়ালিটি ওয়ার্ক, ভালো কাজের দিকে মানুষকে লিড করে। ঠিক আছে, 5 নাম্বার বেনিফিটটা কি, মেইনটেইন ইউর অডিয়েন্সেস ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেনশন। আপনি উপরের 5টা যে ওয়ে, এগুলো ফলো করার মাধ্যমে কি করা হয়, অডিয়েন্সেস ইন্টারেস্ট অর্থাৎ দর্শক বা কাস্টমার বা গ্রহীতা বা বায়ার সবার ইন্টারেস্ট এবং অ্যাটেনশন মেইনটেইন করা হয়। যার ফলে কি হয়, ডোন্ট বোর পিপল উইথ লেন্দি এক্সপ্লেনেশন, অনেক সময় কি হয় না, লোকজন এতে বিরক্ত হয় না। ক্ল্যারিফাই ইউর আইডিয়াস অফ ইউর সেলফ, অর্থাৎ আপনার আইডিয়াটা আপনার নিজের কাছে সুস্পষ্ট হবে এবং যেটা আপনার কাছে সুস্পষ্ট সেটা আপনি আপনার সহকর্মী হোক বা আপনার মেসেজের অডিয়েন্স হোক সবার কাছেই ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। ক্রিয়েটস এ মোর নলেজেবল ওয়ার্ক প্লেস, অর্থাৎ একটা জ্ঞানী বা প্রজ্ঞাময় একটা ওয়ার্ক প্লেস তৈরি করে। সেভ টাইম অ্যান্ড ম্যাক্সিমাইজ এফিসিয়েন্সি, অর্থাৎ সময় বাঁচায় এবং দক্ষতাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়। ঠিক আছে, আমি শুধু মেইন পয়েন্টগুলো বলে যাচ্ছি। মেইনটেইন ফোকাস, অর্থাৎ এখানে কি করা হয়, ফোকাস মেইনটেইন করা হয়। আর 10 নাম্বার, it is difficult to make improvements and get feedback for a complicated business plan. আচ্ছা, আপনার বিজনেস প্ল্যানটা যদি কঠিন হয় তাহলে সেটা কি হবে, ইমপ্রুভমেন্ট এবং ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে। আর উপরের মেসেজগুলো যদি বা উপরের 5টা ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে আপনার বিজনেস প্ল্যান, বিজনেস কমিউনিকেশন সহজ হবে, সরল হবে এবং এতে কি হবে, ইমপ্রুভমেন্টও ভালো আসবে, ফিডব্যাকও ভালো আসবে। Am I clear? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে বিষয়টা ছিল হচ্ছে স্পষ্ট সংক্ষিপ্ত বার্তা গঠন করার যে বিষয়টা এবং সেটার ইমপ্যাক্ট কি, কিভাবে করা যায় এবং এগুলোর বেনিফিটটা কি, এগুলো জানলাম আমরা। 7 নাম্বার, ওয়েস টু মেক এ মেসেজ ফর্মাল। 7 নাম্বার চ্যাপ্টারে বলা হয়েছে, আচ্ছা, ফর্মাল এবং ইনফর্মাল বিষয়টা আগেই বলে আসছে যে আপনার ফর্মাল অ্যাটমসফিয়ারে ফর্মালিটি মেইনটেইন করতে হবে। আপনি আপনার বসকে যে বলতে পারবেন না, হেই বস হাউ আর ইউ, এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে। আপনি তাকে হ্যালো বলতে পারেন, গ্রিটিংস দিতে পারেন। তো মেসেজ ফর্মাল করার পদ্ধতিগুলো আমরা দেখবেন। মেসেজটা কিরকম হইতে পারে, ইমেইলও হইতে পারে, লেটার হইতে পারে, অ্যাপ্লিকেশন হইতে পারে, শর্ট মেসেজ হইতে পারে। তো প্রথম ধাপ, মেসেজ ফর্মাল করার প্রথম ধাপ, আচ্ছা, এটা এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স আরেকটু বলি আমি। যখন আপনাদের রাইটিং পার্টে গিয়ে কখনো ইমেইল আসে বা কখনো লেটার আসে, ঠিক আছে, বুঝিয়েন আমার কথা, শুনেন ভালো করে, শুনতেছেন সবাই, শুনতে পাচ্ছেন তো? হ্যালো? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু বলবেন আমাকে, জবাব টব দিন। তো যখন রাইটিং পার্টে গিয়ে ইমেইল লিখবেন, ইমেইল মানে হচ্ছে একটা ফর্মাল রাইটিং, লেটার হচ্ছে ফর্মাল রাইটিং অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা। তো এই ফর্মাল, এটা তো ফর্মাল রাইটিং মানে কি, ফর্মাল একটা মেসেজ, তো সেটা এই এই বিষয়গুলো ফলো করা যাইতে পারে, মানে ফলো করা উচিত আর কি। যেমন আপনার যদি আপনি ফোনে মেসেজটা করেন, সেই ফোনের মেসেজ যদি হয় সেই ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত করতে হবে। আপনি ফোনে, আমরা অনেক সময় বড় বড় মেসেজ লিখি, বড় বড় মেসেজ লিখে কিন্তু যে মেসেঞ্জারে লিখি, হোয়াটসঅ্যাপে লিখি, তখন অনেকেই হয়তো বলে কি এত বড় প্যারাগ্রাফ লিখছিস সে, অনেকে বলে না, বলে কিন্তু। তো যখন ফর্মাল টেক্সট হবে সেটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে কোনো ফিল্টার ওয়ার্ড ইউজ করা যাবে না, ফিল্টার ওয়ার্ড বা টেক্সট মেসেজিং ভাষা বাদ দিতে হবে। অর্থাৎ যেমন ধরেন আমরা সংক্ষেপে যদি মেসেঞ্জারে মেসেজ লিখি বন্ধু বান্ধবকে, তখন আমরা কি লিখি, বাংলিশ লিখি, এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ ফর্মালে কোনো বাংলিশ হবে না। আর আপনাকে বাংলাতেই লিখতে হবে না ইংলিশ লিখতে হবে, নট বাংলিশ। আবার শর্ট ফর্ম ইউজ করা যাবে না,
আর এই যে তৃতীয় ধাপে বলা হচ্ছে অপ্রচলিত অ্যাব্রিভিয়েশন। যেমন আমরা অনেক সময় কেমন কে কে এম এন লিখি, কেমন আছেন। তো আপনি যদি আপনার বসকে কে এম এন লেখেন, এটা একদম কি হবে, বোকামি হয়ে যাবে। তো আপনাকে অ্যাব্রিভিয়েশন অ্যাভয়েড করতে হবে। 4 নাম্বার ধাপ যেটা, টেক্সটের শেষে আপনার নাম স্বাক্ষর করতে হবে। যেমন আমরা অ্যাপ্লিকেশন বলি, ইমেইল বলি, আমাদের সিগনেচার থাকতে হয় এবং তার আগে কি লিখতে হয়, সিনসিয়ারলি বা ইয়োর্স ট্রুলি। এটা অ্যাপ্লিকেশনে লিখতে পারেন, ইমেইলেও লিখতে পারেন। আচ্ছা, পরবর্তী 5 নাম্বার ধাপ যেটা, মেসেজের টোনটা অবশ্যই বাজে কিংবা অপেশাদার কিংবা শিশুসুলভ হবে না। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, আপনি মেসেজ লেখার পরে সঙ্গে সঙ্গে টেক্সট না করে বা সঙ্গে সঙ্গে সেন্ড না করে নিজে নিজে একবার জোরে জোরে পড়েন, আপনি নিজেই শোনেন যে শুনতে কেমন লাগতেছে, তারপরে আপনি পাঠান। তো এই ছিল 5টা ধাপ। এই 5টা ধাপটা কি জন্য প্রয়োজন, মেসেজকে ফর্মাল করার জন্য, রাইটিংটাকে ফর্মাল করার জন্য। আচ্ছা, হোয়াট ইউ শুড ডু ফর এ ফর্মাল মেসেজ, আরো যা যা করা উচিত ফর্মাল মেসেজের জন্য। ডোন্ট কমিউনিকেট বিগ ইম্পর্টেন্ট ডিসিশন, বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না টেক্সটের মাধ্যমে। ব্যাড নিউজ টেক্সটের মাধ্যমে দেওয়া যাবে না। অ্যাব্রিভিয়েশনের জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার কথা বলার টোনটা দেখতে হবে। লুকিং অ্যাট টেক্সটিং এজ এ কমপ্লিমেন্ট, অর্থাৎ টেক্সটিংটাকে কমপ্লিমেন্ট হিসেবে দেখতে হবে। আমরা অনেক সময় টেক্সটটাকে ভুলভাবে গ্রহণ করি, একসেপ্ট করি। হ্যাঁ, তো সেটা কমপ্লিমেন্ট হিসেবে নিতে হবে। when texting is appropriate, কখন টেক্সট করা উপযুক্ত এবং কখন টেক্সট করা উপযুক্ত নয়। আচ্ছা, এখন আমরা মধ্যরাতে কোনো ফর্মাল মেসেজ দিব না। আর মেসেজ সবসময় কি হতে হবে, যদি আর্জেন্ট হয় সেই ক্ষেত্রে দিব, এবং সেটা অবশ্যই শর্ট সুইট এবং কি হবে, ফর্মাল হবে। এই ছিল 7 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? নো স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে পরের চ্যাপ্টারে যাই। পরের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 হচ্ছে টেকনিক্স টু নেগোশিয়েট এন্ড পারসুয়েট, অর্থাৎ কারোর সঙ্গে নেগোশিয়েট করা এবং পারসুয়েট করা। পারসুয়েটের যদি আমি একদম গ্রামীণ ওয়ার্ড বলি, পটানো। পটানো, এটাই হচ্ছে পারসুয়েটের একদম লোকাল ল্যাঙ্গুয়েজ। আর যদি ফর্মালি ইউজ করি টেকনিক্স টু নেগোশিয়েট এন্ড পারসুয়েট, তাহলে হবে বিশ্বাস জন্মানো। ঠিক আছে, তো কারো বিশ্বাস জন্মানো বা কারো সঙ্গে সমঝোতা করার বিভিন্ন কৌশল। নেগোসিয়েশন, চুক্তির পূর্বে আলোচনা বা সমঝোতা। কি করতে হবে, তো একটা নেগোসিয়েশন করতে গেছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 5টা ওয়েস অবলম্বন করতে হবে। সেই ওয়েগুলো কি কি, হ্যাভ কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে হবে বা আত্মবিশ্বাস থাকতে হবে। তারপরে কাম প্রিপেয়ার্ড, আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। যেমন আমি যদি ধরেন আজকে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার কোনো প্রিপারেশন নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্লাসটা পসিবল নয়। এটা সব ক্ষেত্রেই, শুধু ক্লাসের ক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রেই প্রস্তুতি ছাড়া কোনো কাজ করতে গেলে সেখানে ব্যর্থতা আসবে, ফল পাবেন না আপনি। আচ্ছা, স্টে কুল, ঠান্ডা মাথায় থাকা, মাথা সবসময় টেম্পারকে কন্ট্রোল করা। তারপরে নিজের ইগো সাইড রাখা, সবসময় ইগোটাকে প্রায়োরিটি না দেওয়া। আর আপনি নেগোসিয়েশনে গেছেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই ঠান্ডা মাথায় থাকতে হবে। বিল্ড এ বাফার, অর্থাৎ আমরা সব অনেক সময় বাফার দেই, তো এমন পজিটিভ বাফার দিতে হবে। বাফার শব্দটার যদি আমি ভার্বাল ওয়ার্ড মিনিং বলি, বাফার দ্বারা কি বোঝায়, কেউ বলতে পারবে? এনিওয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাফার?
আচ্ছা, বাফারটা হচ্ছে যদি ভার্বাল ওয়ার্ড বলে এগুলোকে বলা হয় হচ্ছে নির্বোধ বা অনেক প্রাচীন বা বিষয়, কিন্তু এই ক্ষেত্রে বাফারটা হচ্ছে নেগোসিয়েশনের মধ্যস্থতাকারী বা মধ্যস্থতা অবলম্বন যাকে ঘিরে করা হয় এটাকে বলা হয় বাফার। যেমন আমরা বাফার স্টেট শব্দটা শুনছি হয়তো, যেটা কি করে দুইটা দেশের মাঝখানে থাকে, কিন্তু কি করে দুই দেশের উপরে তাদের একটা কর্তৃত্ব না থাকলেও জানাশোনা থাকে বা দুই দেশের সঙ্গে তাদের সমঝোতা থাকে। তো এখানে বাফারটা এভাবে বিল করা যাবে, আপনি দুইজন ব্যক্তির মধ্যে নেগোশিয়েট করতেছেন, তা আপনাকে কি করতে হবে, আপনাকে দুইজন মানুষেরই মন জোগায় চলতে হবে। নেগোসিয়েশনটাই হচ্ছে দুইজনকেই কনভিন্স করা, পারসুয়েট করা। আচ্ছা, নো ইওর লিমিটস, সীমাবদ্ধতা জানা। আপনি আপনার লিমিটস এর বাইরে গিয়ে কোনো কথা বলবেন। আপনি দুইটা পার্টির মধ্যে নেগোসিয়েশন করতেছেন, আপনি তাদের উপর আপনার নিজের সিদ্ধান্ত চাপাতে পারেন না। আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু চাপাতে পারেন না। আপনি দুজনকে কনভিন্স করতে পারেন কিন্তু ফোর্স করতে পারেন না। বিষয়টা এইটাই। এই পাঁচটাই হচ্ছে আমাদের কি বলা হয় নেগোসিয়েশন প্রসেস মেইনটেইন করার যে ওয়েগুলা, এই পাঁচটা ওয়ে। আর প্ররোচিতকরণ বা পটানো, বিশ্বাস জন্মানো, এই জন্য কি করতে হবে, পারসুয়েডিং স্কিল প্রয়োজন। যেমন ফোকাস অন দ্য নিডস অফ দ্য আদার পার্টি, অন্য পার্টির যে প্রয়োজন সেটার উপর আপনাকে ফোকাস দিতে হবে, তারা কি চাচ্ছে, তাদের ইন্টারেস্টটা কিসে। তারপর আর্গু ইওর কেস উইথ লজিক, অর্থাৎ যুক্তির সাথে তর্ক করা। আপনি যদি কোনো তর্কই করেন সেক্ষেত্রে আপনাকে রেফারেন্স দিতে হবে, লজিক দিতে হবে, ফ্যাক্ট দেখাতে হবে। ইউজ পজিটিভ রাদার দ্যান নেগেটিভ ল্যাঙ্গুয়েজ, নেগেটিভ ল্যাঙ্গুয়েজের বদলে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এবং অবশ্যই হিডেন নেগেটিভ গুলোকে অ্যাভয়েড করে। সাবলি কমপ্লিমেন্ট দ্য আদার পার্টি, নিজের সাথে সাথে অন্য পক্ষকেও সম্মান দেওয়া, যেটা আমি একটু আগে বললাম, দুই পক্ষকে সমানভাবে সম্মান দেওয়া, কনভিন্স করা বা খুশি রাখা। মিররিং দ্য আদার পারসনস ম্যানারিজম, অন্য জনের আচরণ দেখা। আপনি কমিউনিকেশন করতেছেন, তো অন্য মানুষজন আপনার সাথে কি আচরণ করতেছে সেটাকে আপনাকে মিরর করতে হবে, আপনাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইন কমিউনিকেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মিরর আদার্স অ্যান্ড অলসো ওনসেলফ, তাকে তার আচরণও আপনাকে মিরর করতে হবে, নিজের আচরণও মিরর করতে হবে। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 8, ছোট ছোট চ্যাপ্টার। ওই জন্য আজকে প্রায় কয়টা হলো, 4 5 6 7 8, 5টা চ্যাপ্টার শেষ করে দিলাম। তো আমি এই 5টা চ্যাপ্টারের কি দিব, আপনাদের পিডিএফ দিব, এবং গত ক্লাসের যে পিডিএফ ওটা পাঠিয়ে দিচ্ছি অলরেডি। আপনারা অবশ্যই পিডিএফ গুলো সংগ্রহ করবেন। গত ক্লাসে যেটা পড়া ছিল আপনাদেরকে পড়তে বলছিলাম, মানে জানতে বলছিলাম সময়ের ফাঁকে ফাঁকে, আপনাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে, সেগুলো হচ্ছে যে কিছু কিছু ফ্রেজ, তারপরে কিছু কিছু মেসেজ স্ট্রাকচার বিল্ডিং এর যে বিষয়গুলো থাকে লেখার, এগুলো একটু দেখবেন। আর কিছু কিছু ইডিয়ম ছিল, তাই না? গত ক্লাসে কে কে ছিলেন? হ্যালো। জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা, গত ক্লাসে আমি কি কি যেন আপনাদেরকে একটু দেখতে বলছিলাম, মনে আছে কি? জি স্যার, কিছু শব্দ অর্থের কথা বলছিলেন, ওই ইয়া। আমি পিডিএফ পাঠিয়ে দিব, ওগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর আজকে চ্যাপ্টার গুলো পিডিএফ দিয়ে দিব। আজকে যেগুলো পড়া হলো, যেমন ধরেন নেগেটিভ ওয়ার্ডস কোনগুলা, এগুলোর ইম্প্যাক্ট কি, তারপরে হচ্ছে কিভাবে মেসেজ ফরমাল করা যায়, এই যে নেগেটিভ ওয়ার্ড গুলো একটু দেখবেন, কিভাবে মেসেজটা ফরমাল করা যায়, তারপরে পোলাইটলি ইনস্ট্রাকশন দেওয়া যায়, এই বিষয়গুলো দেখে আসবেন। তারপরে হচ্ছে কিভাবে স্পষ্ট মেসেজ গঠন করা যায়। তারপরে 7 নাম্বার চ্যাপ্টার কি ছিল, ফরমাল করার পদ্ধতি। এই এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রাইটিং এর জন্য। রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো একটু, এই স্টেপগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে স্টেপগুলো খেয়াল রাখবেন, এগুলো জন্য পড়ার কিছু না, এখানে আপনার লেখার মাধ্যমে এগুলো ইমপ্রুভ করতে হবে। আর 8 নাম্বার চ্যাপ্টারে ছিল হচ্ছে
সমঝোতা বা বিশ্বাস কৌশল জন্মানোর কৌশল। তো নেগোসিয়েশন প্রসেস মেনটেন করার জন্য কয়টা ওয়েজ? 5টা ওয়েজ। আপনারা এত ইনস্ট্রাকশন বা এত ভিতরের বিষয় পড়তে হবে না, শুধু আপনারা পয়েন্টগুলো পড়ে নেবেন যাতে আপনারা লিখতে পারেন। পয়েন্ট জানা থাকলে কি হবে, লিখতে পারবেন যেটাই আসুক না কেন। ক্লিয়ার? বুঝাতে পারলাম? সবাই বুঝতে পারছেন আচ্ছা। তো? ক্লাস করালাম, দু একটা একটু গল্প গল্প তো করবেন আমার সাথে, কেউ কোনো গল্পই করেন না দেখি। আচ্ছা, যাই হোক আচ্ছা স্যার, সবাই এই যে নেগোসিয়েশনের যে বিষয়টা, এখানে কি কোশ্চেনে কি এইভাবেই আসবে? না না, নেগোসিয়েশনের বিষয়টা এভাবে আসবে না। নেগোসিয়েশনের বিষয়টা যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে রাইট দ্য ওয়েস ফর এ স্যাটিসফ্যাক্টরি নেগোসিয়েশন। কিছু ওয়েস লিখুন যেগুলো নেগোসিয়েশনের জন্য স্যাটিসফ্যাক্টরি হবে, বা নেগোসিয়েশন মেনটেনের কিছু ওয়েস লিখুন। তখন আপনি যে পয়েন্টগুলো দিবেন, যদি ব্রিফে আসে তাহলে তো আর এগুলো ডিসক্রাইব করার দরকার নাই। আর যদি শর্টে গিয়ে আসে, ধরেন 2 নাম্বারের জন্য, তো আপনি চেষ্টা করবেন যে 2টা পয়েন্ট দিয়ে অন্তত এক লাইন করে 2টা লিখতে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। সেটা আপনার মার্কিং এর উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা লিখবেন, কোনটা কতটা লেখা উচিত। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আবু সুফিয়ান, হ্যাঁ বলেন। আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? আচ্ছা, গোলাম রব্বানী সাহেব আছেন, আরো কোনো প্রশ্ন? স্যার, কোন কোশ্চেন নাই, তবে আমাদেরকে যদি এই ইংলিশের মানে গত বছরের কোশ্চেনটা যদি দিতেন, মানে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, এটা আসলে ওইভাবে কোশ্চেনটা না দেখলে তো আসলে আপনার গ্রুপে ওই বোঝাটা। যে আপনাদের প্রতিষ্ঠানের যারা আপনাদের যিনি আছেন দায়িত্বরত, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, গ্রুপে বলবেন সবাই মিলে, তাহলে দিয়ে দিবে। হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে কিছু বলতেও পারতেছি না এই ব্যাপারে আপনাদের। আমি জাস্ট ইনস্টিটিউশনের একটা পার্ট, বুঝাতে পারলাম তো? জি জি। আচ্ছা, তো আমি আপনাদের কোর্স টিচার বা কোর্স ডিরেক্টর। আপনাদের এই বিজনেস ইংলিশের কোর্সটা ডিরেক্ট করব আমি। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন আমাকে। আর আদার্স যে বিষয়গুলো সেগুলো আপনারা গ্রুপ কনভারসেশন বা আপনাদের যদি প্রাতিষ্ঠানিক কোনো গ্রুপ থাকে সেখানে আপনারা চেয়ে নিতে বা আলোচনা করতে পারেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, তাহলে আমি পিডিএফ গুলো এখনই পাঠিয়ে দিচ্ছি। আপনার পিডিএফ গুলো কালেক্ট করে নিয়ে, আর আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।